ভারত তো ধরেন বিভিন্ন সময়ে মানে জাতিসংঘের নির্বাহী পরিষদের সদস্য হতে চায় এবং সেই সদস্য হওয়ার জন্য যা ভারত বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছে, কিন্তু সেইটা শেষ অবধি হয়ে ওঠেনি। এখন এইটা তো ধরেন আমরা যদি কূটনীতির দৃষ্টিতে দেখি তাহলে ভারতের জন্য তো এটা একটা ভালো সিগন্যাল না। এখন সেই সিগন্যালটাকে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম কথা বললেন, নাকি আমাদের এই সফরের প্রাক্কালে এই কথাটা বললেন? জাতিসংঘ যে ভূমিকাটা পালন করছে সেই ভূমিকাটা পালনের ক্ষেত্রে যখন কোনো দেশের মানে স্বার্থহানি ঘটে তখনই তারা মনে করে যে মানে জাতিসংঘ ঠিক ভূমিকা পালন করছে না, কিন্তু যখন স্বার্থহানি ঘটে না তখন কিন্তু তারা আবার এই কথাটা বলে না। আমরা তো দেখলাম ভাইয়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে সফর করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সার্বিকভাবে। অপরদিকে দেখলাম যে জাতিসংঘের মহাসচিবের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে এক হাত নিয়েছেন এবং তিনি বললেন যে জাতিসংঘ একটি ঠুটো জগন্নাথ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটার বিলুপ্ত হওয়া দরকার। তো আসলে হঠাৎ করে কেন নরেন্দ্র মোদী ক্ষেপে গেলেন জাতিসংঘের ওপরে? এটা কি বাংলাদেশ সফর করার কারণে, যে উনি বাংলাদেশ সফর করে যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বা রোহিঙ্গাদের ব্যাপারে হেল্প করার কথা জানিয়েছেন, এ কারণে কি না? এটা নিয়ে ধরেন দুই ধরনের কথাই বলা যায়। এক হচ্ছে যে যেহেতু আমরা সময়টাকে যদি খেয়াল করি তাহলে দেখব যে আসলে মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা সময় কথাটা বললেন যখন মানে তার আগের দিনই মানে জাতিসংঘের মহাসচিব ধরেন বাংলাদেশ সফর করে গেলেন এবং এই বাংলাদেশ সফরকে মানে ধরেন আমাদের দেশের মানুষ তো বটেই বা আমাদের দেশের যারা মানে এই ব্যাপারে পর্যবেক্ষক মহল তারা সহ বহির্বিশ্বও কিন্তু এটাকে খুব পজিটিভলি দেখছে এবং এটা তারা মনে করছেন যে বাংলাদেশের জন্য এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর ছিল এবং এই সফরের ভিতর দিয়ে বাংলাদেশ সরকার মানে বর্তমান যে মানে ইন্টারিম সরকার, এই সরকার মানে বহির্বিশ্বের কাছেও এবং জাতিসংঘের কাছেও একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারছে এবং সেই বার্তাকে জাতিসংঘও মনে হচ্ছে যে খুব ভালোই আমলে নিয়েছে এবং জাতিসংঘ মহাসচিবের এবারের সফর খুবই আন্তরিকতাপূর্ণ একটা সফর ছিল এবং মানে জাতিসংঘ মহাসচিব এর আগেও তো ধরেন আমাদের একাধিক ইনিও আসছেন এর আগে, বা আমরা জানি যে এর আগে অনেক মহাসচিব আমাদের দেশে আসছেন, কিন্তু এবারের সফরটা এবং এই সফরের ভিতরে বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক আলোচনাটা, সেই আলোচনার ভিতরে যে স্বতঃস্ফূর্ততার সুর ছিল এবং মানে তার মানে উনি যেন আমাদের বাংলাদেশেরই একজন বা উনি যেন আমাদেরই একজন হয়ে যেভাবে একাত্ম হয়ে উঠছিলেন আমাদের সঙ্গে এবং আমরা রোহিঙ্গাদের সঙ্গে যে উনি যেভাবে ইফতার করলেন এবং ওনার পোশাকে বলনে চলনে সব কিছুর ভিতর দিয়ে আমরা কিন্তু একটা পজিটিভ বার্তা পেয়েছি। এখন সেই বার্তার পরবর্তী সময়ে যখন মানে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী এই ধরনের একটা বার্তা দেয়, সেক্ষেত্রে আমরা মনে করতেই পারি যে উনি এই সময়েই কেন এই কথাটা বললেন। আবার হচ্ছে যে মানে ভারত তো ধরেন বিভিন্ন সময়ে মানে জাতিসংঘের যে তারা যে সদস্য হতে চায়, সদস্য মানে কি তারা যে নির্বাহী পরিষদের সদস্য হতে চায় এবং সেই সদস্য হওয়ার জন্য যা ভারত বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছে, কিন্তু সেইটা শেষ অবধি হয়ে ওঠেনি। এখন এইটা তো ধরেন আমরা যদি কূটনীতির দৃষ্টিতে দেখি তাহলে ভারতের জন্য তো এটা একটা ভালো সিগন্যাল না। এখন সেই সিগন্যালটাকে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম কথা বললেন, নাকি আমাদের এই সফরের প্রাক্কালে এই কথাটা বললেন, সেইটা মানে দুইটাই ধরেন আলোচনার বিষয় হতে পারে এবং উনি কিন্তু বলছেন যে মানে যে এই সময়ের আন্তর্জাতিক বিশ্বর মানে জাতিসংঘের কাছে যে প্রত্যাশাটা ছিল উনি মনে করছেন যে সেই প্রত্যাশাটা পূরণ হয়নি, কিন্তু উনি এই কথাটা এর আগেও কেন বললেন না এবং মনে হলো যে পূরণ যে হয়নি সেই পূরণ না হওয়ার জন্য যে দায়ভার, সেই দায়ভার তো একটা শক্তিশালী দেশ হিসাবে ভারতেরও রয়েছে। কারণ ধরেন ভারত নির্বাহী পরিষদের সদস্য না হলেও জাতিসংঘকে যেসব দেশগুলো এক ধরনের মানে ধরেন নিয়ন্ত্রণ করে বা জাতিসংঘর উপরে যেসব দেশের প্রভাব রয়েছে বেশি করে, মানে আমরা 5টা দেশের বাইরেও যদি পরের দেশ বলতে চাই তাহলে সেটা কিন্তু ভারত। ফলে জাতিসংঘের ব্যর্থতা মানে তো আন্তর্জাতিক বিশ্বের অন্যান্যদেরও ব্যর্থতা। সুতরাং উনি জাতিসংঘের ব্যর্থতা বলে যদি নিজেদেরকে আড়াল করেন তাহলে কিন্তু আবার মানে সেটা খুব যৌক্তিক কথা নয়। কারণ আমরা দেখি যে এই ধরনের সংগঠন জাতিসংঘ যে ভূমিকাটা পালন করছে সেই ভূমিকাটা পালনের ক্ষেত্রে যখন কোনো দেশের মানে স্বার্থহানি ঘটে তখনই তারা মনে করে যে
মানে জাতিসংঘ ঠিক ভূমিকা পালন করছে না, কিন্তু যখন স্বার্থায়নের ঘটনা তখন কিন্তু তারা আবার এই কথাটা বলে না। ফলে জাতিসংঘের হয়তো কোনো ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে ধরেন আমাদের 1945 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তারপরে যে আমাদের পৃথিবী এখনও তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে জড়িত হয়নি, সেইটার পিছনে তো জাতিসংঘের ভূমিকাটাই গৌরবোজ্জ্বল, তাই না? জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান ছিল বলেই আমরা এখনও কিন্তু বড় রকমের কোনো যুদ্ধের সঙ্গে যুক্ত হতে পারিনি, বা ধরেন জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান ছিল বলেই করোনা মহামারীর যে একটা বৈশ্বিক রূপ আমরা দেখলাম, সেই রূপকেও কিন্তু তাদের হয়তো সীমাবদ্ধতা ছিল, তাদের বিরুদ্ধে আমাদের প্রশ্ন ছিল, কিন্তু তারা তো এগুলোকে আমলে নিয়ে একটা জায়গায় মানে ওই করতে পারলো, এবং আমরা দেখলাম যে আমরা একটা ভয়ঙ্কর ক্ষতি বা ভয়ঙ্কর সর্বনাশা থেকে মুক্ত হতে পারলাম। ফলে জাতিসংঘের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলা যেতে পারে, কিন্তু জাতিসংঘের যে ভূমিকাগুলো পালন করছে সেই ভূমিকাগুলো গুরুত্বপূর্ণ। তবে আমরা মনে করি যে জাতিসংঘের আমাদের ব্যাপারে আরও বেশি আন্তরিক হওয়া উচিত, কারণ এই যে মানে ধরেন আমাদের যে রোহিঙ্গা সমস্যা, সেই রোহিঙ্গা সমস্যাটা কিন্তু বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে, এবং জাতিসংঘ কিন্তু সবসময় কথা দিয়ে এসেছিল যে তারা এই সমস্যা মোকাবেলায় আমাদের পাশে থাকবে এবং আমাদের পাশে রয়েছে। কিন্তু এই পাশে থাকাটা মানে এরকম না যে সমস্যাটাকে জিয়ে রেখে থাকা। আমরা চাই যে ওনারা আমাদের পাশে থাকুক এবং সমস্যাটা সুষ্ঠু একটা সমাধান হোক, এবং অবশ্যই রোহিঙ্গারা যেন তাদের নিজস্ব মাতৃভূমিতে ফিরে যেতে পারে, কারণ এটা তো যে কোনো মানুষেরই একটা চাহিদা বা একটা মানে তার ধরেন নাগরিক অধিকার বলা যায়, এবং জাতিসংঘের যে নাগরিক অধিকারের মানদণ্ড নির্ণয় করা আছে সেখানেও তো এরকমই কথা যে মানুষ তার স্বভূমিতে ফিরে যাবে। তাহলে রোহিঙ্গারা কেন তাদের স্বভূমিতে ফিরে যাবে না? এবং বাংলাদেশ যে উদার দৃষ্টান্ত দেখেছে, এটা সারা বিশ্বের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার আমি মনে করি। তার পাশাপাশি বাংলাদেশকেও এখন এই দায় থেকে মুক্ত করতে হবে, এবং রোহিঙ্গারা যেন আমাদের মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলছেন যে আগামী রোজায় রোহিঙ্গারা তাদের আরাকানে গিয়ে রোজা করবে, এবং এই বাক্যটা যেন সত্য হয়। আমাদের সরকারেরও প্রচেষ্টা যেন জোরদার থাকে, এবং বহির্বিশ্ব যেন আমাদের পাশে সক্রিয়ভাবে থাকে, এবং তারা শুধু কথায় বা বাণীতে না, তারা যেন তাদের কাজ দিয়ে প্রমাণ করে যে তারা আমাদের পাশে রয়েছে। এক্ষেত্রে একটা সম্পূরক জিজ্ঞাসা আছে আপনার কাছে আমার। বলা হয়ে থাকে যে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সে সময়ে আসলে 10 থেকে 12 লাখ রোহিঙ্গা আমাদের এখানে রয়েছে, তো এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন নোবেল পাওয়ার উদ্দেশ্যে, বা তার একটা এরকম একটা প্রাপ্তির উদ্দেশ্য ছিল। তো আপনার কাছে কি মনে হয় যে এই অভিযোগটা আসলে তার তো নানান তথ্য প্রকাশিত হচ্ছে তার শাসনামলের, তো এই ব্যাপারটা যে আসলে বিশ্লেষক বা যারা গবেষক রয়েছেন, সাংবাদিক রয়েছেন, অনেকেই ব্যাপারটা বলেন, আপনার কি মনে হয়? না, এই ব্যাপারটা অনেকে বলেন, কিন্তু ধরেন এটার কিন্তু নির্দিষ্ট কোনো সূত্র নাই, বা এটার ধরেন মানে তাদের হয়তো অভিজ্ঞতার আলোকে বা এক ধরনের পর্যবেক্ষণ থেকে বলেন, কিন্তু এখন তো সময় এসেছে যে তাদের এই কথাগুলো প্রুভ করার, এবং সরকারের ভিতরেরও যারা রয়েছেন তারাও কিন্তু এই ধরনের কথা বিভিন্ন সময় বলছেন। ফলে ধরেন এটা আসলে জনসভার কথা না মঞ্চের কথা নাকি আসলে ভেতরের কথা, সেটা বের করে দেওয়া দরকার। পাশাপাশি কথাও তো সত্যি যে রোহিঙ্গারা যে আসলেন, রোহিঙ্গার সমস্যাটা কিন্তু আজকের সমস্যা না, বা গত যে স্বৈরাচারী সরকার ছিলেন সেই সময়েরও সমস্যা না। এই সমস্যাটা ধরেন প্রায় 60-এর দশকের সমস্যা, কিন্তু 6-এর দশকে প্রথম রোহিঙ্গারা এখানে আসেন, তারপরে আবার 8-এর দশকে আসেন, তারপর 9-এর দশকেও কিন্তু আসেন, এবং সর্বশেষ তারা একসঙ্গে অনেক বেশি পরিমাণে এসেছেন। ফলে এই রোহিঙ্গাদের আশাটা মানে আমাদের এখানে একটা চলমান প্রক্রিয়ার ভিতরে ছিল, কিন্তু সর্বশেষ যখন আসলো তখন আমাদের যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার এই সব ক্ষেত্রে বা তাদেরকে প্রতিহত করার ক্ষেত্রে, তাদেরকে বাধা দেওয়ার ক্ষেত্রে, বা তাদের ক্ষেত্রে মানে একটা ধরেন আমরা বলতে পারি যে তারা সীমান্তটা এক অর্থে খুলে দিয়েছিল। হয়তো রোহিঙ্গাদেরও বিকল্প ছিল না, কিন্তু ধরেন এটাও তো সত্যি যে রোহিঙ্গাদের সাথে আমাদের কিন্তু স্থলের কোনো যোগাযোগ নেই, তাই না? রোহিঙ্গাদের আমাদের দেশে আসতে হলে তারা একটা জল পাড়িয়ে আসতে হয়, এবং সেই জল পাড়িয়ে জায়গা থেকে কিন্তু রোহিঙ্গারা চাইলে পাকিস্তানের দিকেও যেতে পারতো, জল পাড়িয়ে দেওয়ার জায়গা থেকে রোহিঙ্গারা কিন্তু চাইলে মালয়েশিয়ার দিকেও যেতে পারতো, এমনকি ভারতের দিকেও যেতে পারতো, এবং এইসব দেশগুলো কিন্তু তাদের জায়গায় খুবই জোরদার ছিল যে রোহিঙ্গারা যেন তাদের ভিতরে ঢুকতে না পারে। কিন্তু আমরা বাংলাদেশের পক্ষ থেকে হয়তো আমরা মানবিকতার প্রশ্নে তাদেরকে সুযোগ দিয়েছি, এবং আমাদের 71-এর যেহেতু একটা স্মৃতি আছে যে শরণার্থীদের দায় এবং দরদ, সেটা আমরা বুঝি,
সেই জায়গা থেকেও যেরকম বুঝতে হবে, আবার আমার নিজের দেশের অর্থনীতিটাকেও তো দেখতে হবে, আমার নিজের দেশের সামাজিক রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকেও দেখতে হবে যে আমি রোহিঙ্গাদের সুযোগ দেওয়ার ফলে আমরা নিজেরাই নিজেদের কোনো সর্বনাশ ডেকে আনছি কিনা। এবং এটা তো সত্যি যে ধরেন আমাদের চট্টগ্রাম অঞ্চলের যে একটা সামাজিক রাজনৈতিক অর্থনীতি রয়েছে, সেই সামাজিক রাজনৈতিক অর্থনীতির উপরে রোহিঙ্গারা কিন্তু বড় রকমের প্রভাব ফেলছে, এবং সেই প্রভাবটা কিন্তু খুব একটা ইতিবাচক না, বরং সেই প্রভাবটা নেতিবাচক। ফলে এই প্রভাব যদি দীর্ঘদিন চলতে থাকে এবং রোহিঙ্গা ক্যাম্পে নানা রকম অপরাধগুলো হচ্ছে, এবং রোহিঙ্গারা ধরেন আমাদের মানে শুধু যে তারা কক্সবাজার বা উখিয়া বা চট্টগ্রামের ভিতরেই সীমাবদ্ধ থাকছে তা না, আমরা ধরেন বিভিন্ন সময় দেখছিও যে রোহিঙ্গারা রাজধানী বানানোর চেষ্টা করছে, উত্তরবঙ্গের ভোটার আইডি কার্ড নানাভাবেই তারা মূল ধারার সঙ্গে যুক্ত হচ্ছে। এবং এই যে যুক্ত হওয়ার চেষ্টাটা, এই চেষ্টাটা দৃশ্যমান। এবং ধরেন রোহিঙ্গারা এরকমও শোনা যায় যে তারা রোহিঙ্গা ক্যাম্পের বাইরে গিয়েও তারা মানে চট্টগ্রাম এবং কক্সবাজারের যে জনজীবন, জনপদের যে আখ্যান, সেই আখ্যানের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু কাজের সূত্রে হোক বা অন্যান্য যে কোনো সূত্রে, মানে তাদের এক ধরনের সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে। এবং ইন্টারাকশন হতে থাকলে, বছরের পর বছর হতে থাকলে, তখন তো আমি কি আর রোহিঙ্গাকে আলাদা করাটাও মুশকিল। ফলে সেই জায়গাটাও আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এমনি জনসংখ্যার অনেক ঘনত্ব, আমরা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে কিন্তু ধরেন যে মানে 10টা দেশের ভিতরে আমরা একটা দেশ। ফলে রোহিঙ্গাদের ব্যাপারে আমরা মানবিকতা দেখানো, সেটা শুধুই কি আমাদের মানে আবেগের জায়গা থেকে, নাকি মানে আরও কোনো কারণ ছিল? এবং ওই যে আপনি যেটা বললেন যে নোবেলের ব্যাপারটা এইগুলো ছিল কিনা, এইসব প্রশ্ন যখন উঠছে, তখন কিন্তু এই জায়গাগুলোর একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। এবং আমাদের মানে পররাষ্ট্রনীতিকেও এইভাবে দাঁড় করানো উচিত যে আমাদের পররাষ্ট্রনীতি শুধু আবেগ নির্ভর না, যুক্তি নির্ভর হতে হবে। এবং আমাদের পররাষ্ট্রনীতি এবং সবার উপরে আগে আমার দেশের স্বার্থ দেখতে হবে। সেইটা আমরা কতটা দেখতে পাচ্ছি, নাকি আমরা বহির্বিশ্বের চাপে আমাদের স্বার্থের জায়গাটাতে কখনো কখনো আমরা ছাড় দিচ্ছি, এবং সেই ছাড় দেওয়ার ফলে আমাদের সাধারণ জনগণ তার ভোগান্তি পোহাচ্ছে।